নির্বাচন শেষ, ব্যালট বাক্স সিল হয়েছে, ফল ঘোষণা হয়েছে, নতুন সরকার শপথ নিয়েছে। কিন্তু একটা প্রশ্ন কি আপনার মাথায় ঘুরছে না? সত্যিই কি শুধু ভোটেই রাষ্ট্র চলে, নাকি ভোটের বাইরেও, ক্যামেরার বাইরে, মঞ্চের বাইরে আরও একটা অদৃশ্য শক্তি সুতো টানে? আজ আমরা কথা বলবো সেই শব্দটা নিয়ে, যেটা এখন রাজনীতির আড্ডায় আগুন ধরায়। তা হলো ডিপ স্টেট। এটা কি নিছক ষড়যন্ত্র তত্ত্ব, নাকি বাস্তব রাজনৈতিক কাঠামোর এক অন্ধকার স্তর? চলুন একদম গোড়া থেকে শুরু করি। প্রথমে একটা সহজ প্রশ্ন, আপনি যাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠান তারা কি রাষ্ট্রের সব সিদ্ধান্ত নিজেরা নেন? সংবিধান বলবে হ্যাঁ, কিন্তু বাস্তবতা বলবে না, পুরোটা না। রাষ্ট্র মানে শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা না, রাষ্ট্র মানে প্রশাসন, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, কৌশলগত দপ্তর, বড় কর্পোরেট স্বার্থ, এমনকি আন্তর্জাতিক অর্থদাতাদের চাপ। এই পুরো জালটাই রাষ্ট্র কাঠামো। এখন ভাবুন, নির্বাচন হলো, সরকার বদল হলো, কিন্তু এই কাঠামোর কতটা বদলালো? সচিবালয়ের ফাইল কি বদলালো? গোয়েন্দা নেটওয়ার্ক কি বদলালো? বড় ব্যবসায়িক চুক্তির দিক কি হঠাৎ উল্টে গেল? এখানেই আসে ডিপ স্টেট ধারণা। ডিপ স্টেট মানে কোনো গোপন অফিস না, কোনো কালো কাচের ঘর না। এটা একটা নেটওয়ার্ক, একদল প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা সরাসরি নির্বাচিত না হয়েও রাষ্ট্রের নীতি, নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক দিক নির্দেশনায় গভীর প্রভাব ফেলে। রাষ্ট্রের ভেতরে আর একটা রাষ্ট্র, দৃশ্যমান সরকারের নিচে অদৃশ্য কাঠামো। ডিপ স্টেট কিভাবে কাজ করে? প্রথম কৌশল ধারাবাহিকতা। রাজনীতিবিদরা 5 বছর পরপর আসে, কিন্তু শীর্ষ আমলারা, নিরাপত্তা স্থাপনা, কৌশলগত দপ্তরের কর্মকর্তা, তারা দশকের পর দশক থাকেন। নীতির খসড়া তাদের হাতেই তৈরি হয়। নতুন মন্ত্রী অনেক সময় সেই ফাইলেই সই করেন যেটা তিনি নিজে লেখেননি। দ্বিতীয় কৌশল তথ্যের নিয়ন্ত্রণ। গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা প্রতিষ্ঠান যদি নির্বাচিত সরকারকে নির্দিষ্টভাবে সাজানো তথ্য দেয়, তাহলে সিদ্ধান্ত সেই তথ্যের উপরে দাঁড়ায়। তথ্য মানে ক্ষমতা, তথ্য মানে দিক নির্দেশ। তৃতীয় কৌশল অর্থনৈতিক প্রভাব। বড় কর্পোরেট গোষ্ঠী, আন্তর্জাতিক ঋণদাতা, অস্ত্র ব্যবসা, জ্বালানি চুক্তি, এগুলো কেবল অর্থনীতি না, এগুলো কৌশলগত সিদ্ধান্ত। রাষ্ট্র যদি কোনো বড় ঋণের উপরে নির্ভরশীল হয়, তাহলে তার অর্থনৈতিক স্বাধীনতা সীমিত হয়ে যায়, আর সেই সীমাবদ্ধতার ভেতরেই ডিপ স্টেটের মতো কাঠামো কাজ করার সুযোগ পায়। চতুর্থ কৌশল সংকটের ব্যবহার। রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক ধাক্কা, এই মুহূর্তগুলোতে কে স্থিতিশীলতার কথা বলে সামনে আসে? কখনো দেখা যায় সংকট এমনভাবে বাড়ে যাতে একটি নির্দিষ্ট শক্তি বাড়তি নিয়ন্ত্রণ পায়। তুরস্কে ডেরিন ডেভলেট শব্দটি আলোচনায় আসে। অভিযোগ ছিল সামরিক বেসামরিক অভিজাতদের একটি নেটওয়ার্ক নির্বাচিত সরকারের বাইরে থেকেও সিদ্ধান্ত প্রভাবিত করত। মিশরেও একই অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা পর্যন্ত ডিপ স্টেট শব্দ ব্যবহার করেছেন প্রশাসনিক প্রতিরোধ বোঝাতে। তবে একটা জিনিস পরিষ্কার করা জরুরি, ডিপ স্টেট মানেই সব কিছু ষড়যন্ত্র না, সব অদৃশ্য প্রভাবই দুষ্টচক্র নয়। রাষ্ট্রের ধারাবাহিকতা দরকার, পেশাদার আমলাতন্ত্র দরকার, নিরাপত্তা কাঠামো দরকার, কিন্তু যখন সেই কাঠামো নির্বাচিত নেতৃত্বের বাইরে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন শুরু করে, তখনই সেটা সমস্যা। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ একটি উপনিবেশ উত্তর রাষ্ট্র। প্রশাসনিক কাঠামোর বড় অংশ ব্রিটিশ আমলের ধারাবাহিকতায় গড়ে উঠেছে। রাজনৈতিক নেতৃত্ব বদলেছে, কিন্তু আমলাতান্ত্রিক সংস্কৃতি অনেকাংশে একই থেকে গেছে। ফলে ক্ষমতার কেন্দ্র শুধু নির্বাচিত সরকারের হাতে থাকে না। আমাদের ইতিহাসে সামরিক শাসন এসেছে, রাজনৈতিক অস্থিরতা এসেছে, বড় বড় কর্পোরেট স্বার্থ রাজনীতির সঙ্গে জড়িয়েছে, আন্তর্জাতিক সংস্থার প্রভাব থেকেছে। ফলে এখানে ডিপ স্টেটের মতো নেটওয়ার্ক গড়ে ওঠার সম্ভাবনা অস্বীকার করা যায় না। তবে সতর্কতা জরুরি। সব ব্যর্থতার দায় ডিপ স্টেট বলে ঝেড়ে ফেলাও বিপজ্জনক, কারণ এতে নির্বাচিত নেতৃত্বের জবাবদিহিতা হারিয়ে যায়। আবার সবকিছু কেবল নির্বাচিত সরকারের সিদ্ধান্ত, এমন ভাবাও সরলীকরণ। নির্বাচনের পর এখন যখন নতুন সরকার কাজ শুরু করেছে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিদ্ধান্ত কে নেয়? মন্ত্রী, নাকি মন্ত্রণালয়ের স্থায়ী কাঠামো? জনগণের ইচ্ছা, নাকি শক্তিশালী স্বার্থ গোষ্ঠী? ডিপ স্টেট থাকুক বা না থাকুক, একটি দুর্বল গণতন্ত্রে অদৃশ্য প্রভাবের ঝুঁকি বেশি থাকে।
কারণ দুর্বল রাজনৈতিক দল, দুর্বল সংসদীয় নজরদারি, দুর্বল গণমাধ্যম এই তিনের ফাঁকে অপ্রাতিষ্ঠানিক শক্তি জায়গা করে নেয়, যেখানে রাজনৈতিক নেতৃত্ব শক্ত, স্বচ্ছতা বেশি, জবাবদিহিতা কার্যকর, সেখানে ডিপ স্টেটের জায়গা কমে যায়। যেখানে ব্যক্তিকেন্দ্রিক শাসন, অভ্যন্তরীণ গণতন্ত্রহীন দল আর ক্ষমতার কেন্দ্রীকরণ, সেখানে অদৃশ্য নেটওয়ার্ক সহজেই প্রভাব বিস্তার করে। ডিপ স্টেট কোনো ভূতের গল্প না, কিন্তু আবার সব সমস্যার অলৌকিক ব্যাখ্যাও না। এটা একটা রাজনৈতিক বাস্তবতার সম্ভাব্য রূপ, যেখানে ক্ষমতার আনুষ্ঠানিক কাঠামোর বাইরে অনানুষ্ঠানিক শক্তি জন্ম নেয়। নির্বাচন শেষ হয়েছে, সরকার গঠিত হয়ে গেছে, কিন্তু গণতন্ত্র কেবল ভোটে শেষ হয় না। গণতন্ত্র টিকে থাকে স্বচ্ছতায়, জবাবদিহিতায় এবং নাগরিক সচেতনতায়। প্রশ্নটা তাই আপনার কাছে, আপনি কি শুধু 5 বছরে একদিন ভোট দিতে চান, নাকি জানতে চান আপনার রাষ্ট্র আসলে কে চালায়? কারণ রাষ্ট্র যদি আমার না হয়ে আমাদের না হয়, তাহলে ডিপ স্টেট হোক বা না হোক, ক্ষমতা সব সময় কিছু অদৃশ্য হাতের দিকেই ঝুঁকে থাকবে। আর সেই অদৃশ্য হাতের গল্পটাই। আসসালামু আলাইকুম। ইউনূস সরকার সহজে নির্বাচন দিবে না, দিলেও তা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না, এমন কথা আমরা যারা শুরু থেকেই বলে আসছিলাম, নানান ধরনের আশঙ্কার কথা প্রকাশ করে আসছিলাম। যখন একটা সময় শেষমেশ ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলেন, তখন ডক্টর ইউনূসের যারা চাটুকার, যারা তোষামতকারী, যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন গত 18 মাসে, তারা আমাদেরকে কটাক্ষ করা শুরু করলেন। যে এক শ্রেণী মানুষ বলছিল নির্বাচন দেওয়া হবে না, ডক্টর ইউনূস নির্বাচন দিতে পারেন না। তখন আমরা বলতে শুরু করলাম যে অবশ্যই ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। আমরা যে সংশয় সন্দেহ পোষণ করছিলাম, অনবরত কথা বলে যাচ্ছিলাম, এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর অব্যাহত চাপের মুখে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন ডক্টর ইউনূস। এবং সেই বিষয়গুলোই এখন কোনো কোনো গণমাধ্যমে উঠে আসছে যে নির্বাচন না দেওয়ার জন্য কত ধরনের ষড়যন্ত্র ছিল ইউনূস সরকারের মধ্যে। এবং নিঃসন্দেহে ধীরে ধীরে আরও অনেক অজানা তথ্য খুব শিগগিরই বেরিয়ে আসবে। যেমন মানবজমিন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যদিও তার বিভিন্ন অংশে অস্পষ্ট তো ঠিক নয়, মানে একেবারে খোলামেলাভাবে অনেক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। মানবজমিনে বলা হচ্ছে যে 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করতে নানানমুখী খেলায় মেতে ওঠেন, নানান ষড়যন্ত্রে মেতে ওঠেন। আর একজন উপদেষ্টা সুবিধাজনক অবস্থানে নিজের অবস্থান টিকিয়ে রেখেছিলেন, কখনো নির্বাচন না দেওয়ার পক্ষে, কখনো নির্বাচন দেওয়ার পক্ষে। এখানে বলা হচ্ছে যে এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা কৌশলের অংশ হিসেবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। প্রফেসর ইউনূস সেই কৌশলের অংশ হিসেবে একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করলেন, এবং এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর ছক ছিল। এবং এই কথাটি আমার অসংখ্য বক্তব্যে, অসংখ্য কন্টেন্টে বলে আসছে যে এইসব সমস্যার খেলা স্রেফ একটি নাটক, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানো এবং নির্বাচন প্রলম্বিত করার একটি চেষ্টা। তা তো আমরা দেখেছি এই সমস্যা নিয়ে কত কি হয়েছে, শুধুই মিটিং, সিটিং আর খাওয়া দাওয়া। একটা সমস্যা তো গত 18 মাসে ইউনূস সরকার করেনি। ইচ্ছা করলেই করতে পারত, সেটি রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে হোক বা নির্বাহী আদেশের মাধ্যমে হোক, যেভাবেই হোক করতে পারত তো, কিন্তু করেনি। এবং প্রশ্ন তুলেছিলাম, তাহলে কেন এই সংস্কারের পক্ষে এত প্রীতি তাদের? যাই হোক, এই 3 উপদেষ্টা কারা? যেহেতু মানবজমিনের নাম উল্লেখ করা হয়নি, কেউ কেউ বলছেন এই 3 জন হচ্ছেন মহামান্য ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান। আর যিনি সুবিধাজনক অবস্থায় ছিলেন সেই উপদেষ্টা হচ্ছেন আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা, সাবেক শিল্প উপদেষ্টা। তো এদের যুক্তি ছিল যে নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হবে। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে। খেয়াল রেখেন, ক্ষমতা তুলে দিতে তাদের পছন্দের শক্তির হাতে। তাদের পছন্দের শক্তি কে ছিল? কোনটি ছিল? জামায়াতে ইসলামী, এনসিপি। তাদের ক্ষমতা চর্চা আমরা দেখেছি, এবং জামায়াতে ইসলামী এবং এনসিপির হাতেই যে ক্ষমতা তুলে দিতে চেয়েছিল, এই কথাও তো আমি অসংখ্যবার বলেছি, এবং মানবজমিনে যে নানান ধরনের অনুসন্ধান, তাতেও বিষয়গুলো উঠে আসছে।
এখানে বলা হচ্ছে যে এসব পরিকল্পনা ভেস্তে যায় জনচাপে এবং ভূ রাজনৈতিক কারণে। এখানে আঞ্চলিক শক্তি ভীষণ তৎপর ছিল। এর পিছনে অন্যতম উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বের অবসান, মানে যেভাবে হোক অন্তত ডক্টর ইউনূস সরে যাক। সেই আঞ্চলিক শক্তিটিকে সেটিও নিশ্চয়ই আমরা জানি। ভারতের অব্যাহত চাপ ছিল। ভারত বারবার বলে আসছিল কোনো প্রকার নির্বাচিত সরকার ছাড়া এই সরকারের সঙ্গে কোনোভাবেই স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব নয়, স্পষ্টই বলে আসছিল। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, আন্তর্জাতিক শক্তিগুলোকে কনভিন্স করার চেষ্টাও করতেন নির্বাচন দ্রুত হলে কি কি সমস্যা হতে পারে। তাদের কথা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, কারণ আইন শৃঙ্খলা অবস্থার নাজুক পরিস্থিতি। এই কথাও বলে আসছিলাম যে তাদের প্ল্যানিংয়ে কি কি আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবনতি ঘটানো হবে যেখানে এনসিপি বা জামাত ইসলামী দাবি করবে যে এই অবস্থা নির্বাচন করা সম্ভব না, এবং তারা কোনো কোনো ক্ষেত্রে বলেছিল বটে। এবং এই সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে নিতে পারে এমনও বোঝানো হচ্ছিল। বলা হচ্ছিল যে ভূ লণ্ঠিত হতে পারে আগস্টের চেতনা। এই আগস্টের চেতনা নিয়ে খেলা করেছে, বিক্রি করেছে, আগস্টের চেতনাকে ব্যবহার করেছে। এবং একটি আন্তর্জাতিক শক্তিকে তারা অবশ্য এই যুক্তি দিয়ে কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন যে এই যে জুলাই চেতনা, এই জুলাই চেতনার তো কিছুই থাকবে না, যেখানে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে। কোটি কোটি মানুষের আবেগ অনুভূতির সাথে যে প্রতারণা করা হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটিও আমি অনেকবার বলেছি আপনাদের সামনে। মানবজমিন লিখছে, অবশেষে একটি আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতে ডক্টর ইউনূস নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবে যাবে, ব্যক্তিগত যে ইমেজ, তারপর ব্যক্তিগত যে সম্পত্তি, নানান হিসেব নিকেশ, এগুলো সবই ভুলণ্ঠিত হবে, হাতছাড়া হয়ে যাবে, শূন্য হাতে তাকে বাড়ি ফিরতে হবে। এবং 2025-এর জুনে লন্ডনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তারেক রহমানের সঙ্গে, সেই বৈঠকটিও এই উপদেষ্টারা, ষড়যন্ত্রকারী উপদেষ্টারা সহজে মেনে নিতে পারেননি। এবং তারা বলছিলেন যে এই বৈঠক সরকারের প্রশাসনকে দুর্বল করবে, এবং বৈঠকের ফলাফলকেও বানচাল করার জন্য তারা ভীষণ তৎপর হয়ে ওঠেন। কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে। হিসাব মিলান আবারও, পছন্দের রাজনৈতিক শক্তিকে কাজে লাগান এবং তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। কি প্রতিক্রিয়া জানানো হয়েছিল আপনারা জানেন। ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন তারেক রহমানের কাছে। ডক্টর ইউনূস বেইমানি করেছেন বাংলাদেশের অন্য সব রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে গিয়ে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের বক্তব্য দেওয়া হয়েছিল, প্রতিক্রিয়া জানানো হয়েছিল। মানবজমিন লিখছে, দেশের ভেতরকার একটি শক্তি নানাভাবে চাপ দিতে থাকে, কোনো হঠকারী সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া দেখায়নি। স্পষ্টতই বিএনপির কথা বলা হচ্ছে। আমি বারবার বলি বিএনপি অনেক ঠান্ডা মাথার পরিচয় দিয়েছে, যদিও কোথাও কোথাও আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সম্ভবত ফাঁদে পাপ দিতে যাচ্ছে। অবশ্যই বিএনপির কোনো কোনো সিদ্ধান্ত অবশ্য হঠকারীও ছিল। অনেকের আশঙ্কা ছিল যে বিএনপি ফাঁদে পা দিতে যাচ্ছে, এবং সর্বোপরি তাই হতো যদি এইভাবে অব্যাহত চাপটি সব জায়গা থেকে না হতো। আঞ্চলিক যে শক্তি, আমাদের মতো কিছু মানুষের অব্যাহত সংশয় প্রকাশ করা, রাজনৈতিক শক্তিগুলোর চাপ, কিন্তু তারপরও নির্বাচন বিরোধী শক্তি থেমে যায়নি। ধীরে ধীরে তারা প্রশাসনকে কবজা করে নেয়, এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে এক পর্যায়ে মনে হচ্ছিল প্রফেসর ইউনূসকে হটিয়ে তারা ক্ষমতার মসনদে চলে যাবে। এ কথাও তো সত্য, মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছিল যে বিশেষ একটি শক্তি ক্ষমতা আসছে, সেটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোক, মেকানিজমের মাধ্যমে হোক, অথবা একটি বিশেষ শক্তি তো প্রশাসনের 60 থেকে 70% তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল নতুন নতুন নিয়োগদানের মাধ্যমে কিংবা রদ বদলের মাধ্যমে। এ কথাও নিশ্চয়ই নতুন বলছি না, আমি খাতা কলমে বুঝিয়ে দিয়েছি এর আগে আপনাদেরকে অনেকবার। আর ডক্টর আসিফ নজরুল, অনেকের তো ধারণা ছিল তিনি পারলে রাষ্ট্রপতি হয়ে যান। মানবজমিন লিখছে যে মব সন্ত্রাস প্রশাসনের গতি থামিয়ে দিচ্ছিল বারবার। মব সন্ত্রাস তারা উৎসাহিত করেছিল। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলছিল না, সরকারের অন্যান্য উপদেষ্টা মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এরা বলছিল না যেগুলো মব নয়, এগুলো প্রেশার গ্রুপ। 15.5 বছরের পুঞ্জীবিত ক্ষোভ, রাগের বহিঃপ্রকাশ, তারা কোনো অবস্থায় মব বলতে রাজি ছিল না। এবং যখন প্রথম আলো ডেইলি স্টারে আগুন সন্ত্রাসের ঘটনা ঘটানো হলো, সেদিন পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে মানবজমিন মন্তব্য করছে। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়? অনেক কিছু ঘটে যাওয়ার পর সেখানে পুলিশ গেল এবং সেখানে পুলিশের বড় কর্তার ভূমিকা ছিল বেশ রহস্যজনক।
নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই বড় কর্তাটি কে। এর আগে ওসমান হাদির মৃত্যুকে ঘিরেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল দেশে, মানুষজন যেটি বলছে আমরাও দেখেছি সেটি। এবং এই সুযোগও কেউ কেউ কাজে লাগাতে চেয়েছিল। তবে সেনাবাহিনী বেশ তৎপর ছিল, সতর্ক ছিল। সেনাবাহিনীকে আমরা মানে এই অংশটি যারা ক্ষমতার মসনদে বসতে চেয়েছিল, যারা ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছিল, তারাই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে নানান ধরনের মন্তব্য করেছে, নানান ধরনের বক্তব্য দিয়েছে। সেনাবাহিনী গুড়িয়ে দিতে হবে, সেনাবাহিনী উড়িয়ে দিতে হবে, ক্যান্টনমেন্ট একেবারে ধুলার সাথে মিশিয়ে দিতে হবে। একটা পর্যায়ে এসে মানুষজন বলছে যে এই উপদেষ্টা শুধু দেশে নন, বিদেশে গিয়ে নানান কূটকৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা তো দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, বাংলাদেশ মিশন তাকে খুঁজে পাচ্ছিল না, তার হদিস পাওয়া যায়নি। তখন এই উপদেষ্টারা জনমত জরিপের মধ্য দিয়েও বেশ সক্রিয় ছিলেন। কেমন জনমত জরিপ আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখানে বলা হচ্ছে যে এগুলো সবই ফরমায়েশি এবং বাস্তবতা বিবর্জিত জনমত জরিপ ছিল। টেবিলে বসে এগুলো ছক আঁকা হয়েছে। জনমত জরিপগুলো কেমন ছিল আমাদের নিশ্চয়ই মনে আছে, ভুলে যাওয়ার কথা নয়। বিএনপির সাথে রেসে দেখানো হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আরও একটি জনমত জরিপে উঠে আসছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, তাকে আমরা 5 বছর ক্ষমতা দেখতে চাই। কত শতাংশ মানুষ ডক্টর ইউনূসকে চান? এ ধরনের আবল তাবল ভুইফোর সংগঠন দিয়ে জনমত জরিপ চালানো হয়েছে। এই অংশটি বিদেশি কূটনীতিকদের বারবারই বলেছে যে নির্বাচনে অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে, জনমত জরিপ তাই বলছে। এমন জরিপও চালানো হয়েছিল, দ্রুত নির্বাচন দিলে নাকি ফ্যাসিবাদ ফিরে আসবে। নির্বাচনের দিনেও এই যে উপদেষ্টারা, এই যে 3 জন 4 জন বা অন্য যে রাজনৈতিক শক্তি, বিশেষ শক্তি, তারাও খেলায় তৎপর ছিল এবং তাদের নজর ছিল তাদের পছন্দের আসনগুলোতে। সন্ধ্যা থেকেই তারা অনুমান করতে থাকে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। যখন একের পর এক বিএনপির প্রার্থীদের ঠেকানো যাচ্ছে না, হাড্ডাহাড্ডি লড়াই ঠিক দেখানো হয়েছে কিন্তু কোনোভাবে আটকানো যাচ্ছে না, তখন তারা চুপ থাকতে বাধ্য হয়, সব কিছু মেনে নিতে বাধ্য হয়। ডক্টর ইউনূসের তোষামোদকারী, চাটুকার, অনৈতিক সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলছি, অনেক চাটুকারিতা হয়েছে, আর নয়। ভালো থাকুন সবাই।